সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে এবং ঈদ মোবারক এবং ঈদের এই আনন্দ ঘন দিনে ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিনে আবার আপনাদেরকে আমার আমন্ত্রণ জানাচ্ছি এবং একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের দেশের একজন বিখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ডক্টর এম.এস. সালাম, যিনি সাবেক চেয়ারম্যান ইউরো অনকোলজি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এবং এখন পর্যন্ত সেই ইউরোলজির যে ধারাটি উনি শুরু করেছেন, যে আলো ছড়িয়েছেন, সেটি এখন পর্যন্ত বিদ্যমান। এবং আজকের ঈদের এই বিশেষ এপিসোডে আমরা জানব প্রফেসর এম.এস. সালাম সম্পর্কে, তার কর্মযোগ্য সম্পর্কে এবং তার বিশেষ কিছু, যেটি আমরা শুরুতে দেখলাম যিনি ভায়োলিন বাজাচ্ছিলেন, সেটির পেছনের যে কারণটি রয়েছে, কিভাবে আসলে এই পথে আসা, এই সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর এম.এস. সালামকে আমাদের আজকের এই ঈদের বিশেষ এপিসোডে। আপনাকে স্বাগত এবং ঈদ মোবারক। চ্যানেল 24-কে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং যারা আয়োজক এবং যারা আমাকে এই বিষয়ে যুক্ত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই স্যার, আমরা আসলে আজকের এই ঈদের আনন্দঘন মুহূর্তে আপনাকে অনেক ব্যস্ত সময়ের মাঝেও আজকে আমরা পেয়েছি, সেটি ভীষণ আনন্দের। এবং আমরা শুরুতেই জানতে চাই যে ছোটবেলার ঈদ আসলে কোনো স্মৃতি কি মনে পড়ে কিনা, বিশেষ করে যে ঈদ উল আজহায় আমরা অনেক সময় কাটাই, ছোটবেলায় আপনি কিভাবে কাটাতেন? বয়স যত বাড়ছে তত ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু আরও বেশি করে মনে আসে। কোরবানির ঈদটা আমার খুব একটা পছন্দ হতো না, কারণ সত্যি সত্যি আমি অ্যানিম্যাল লাভারদের মধ্যে পড়ি। চারিদিকে হত্যাযজ্ঞ দেখে আমার মন খুব খারাপ হয়ে থাকতো, বিষিয়ে থাকতো। আমি বলতে গেলে সংকুচিত হয়ে বাড়ির ভেতরেই আটকে থাকতাম। এটি হলো প্রথম বিষয়। কিন্তু তারপরে ওই এপিসোডটুকুর পরে তারপরে ঈদ তো ছিল খুবই আনন্দের। তার কারণ আমরা সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারতাম, কোনো বিধিনিষেধ ছিল না। আমাদের ওই সময়ে পরিবারের পক্ষ থেকে আমাদের উপর অত্যন্ত বেশি সুরক্ষা ছিল। আচ্ছা, এখনকার ইয়াঙ্গার জেনারেশন যে স্বাধীনতা ভোগ করে, সেই স্বাধীনতাটুকু ভোগ করার আমাদের সুযোগ খুব কম ছিল। কিন্তু তা হলেও তাদের তুলনায় আমরা কিন্তু অনেক ভাগ্যবান ছিলাম। তার কারণ আমাদের উন্মুক্ত খেলার মাঠ ছিল, আমার বাড়ি নদীর পাড়ে, অতএব সাঁতার দেওয়ার একটা সুযোগ ছিল। নদীটা ছোট ছিল, এপার ওপার করার অনেকবারের অভিজ্ঞতা শুধু না, এডিক্টেড হয়ে গেছিলাম আমরা সাঁতারে। তো অনেক সময় আমার বাবা হয়তো যে আমাদেরকে চুল ধরে তুলে নিয়ে আসতেন যে তোর স্কুলের সময় হচ্ছে আর তুই এখনো নদীতে। কোন নদী? সেই নদীর নাম শুনতে চাই। এটা ছিল খুব ইন্টারেস্টিং একটা নদী। সেই নদীর অপভ্রংশ এখনো আছে এবং সেটা চালু করার চেষ্টা করছে গভর্নমেন্ট। সেটি হলো ইছামতি নদী। ইছামতি নদী পাবনা শহরের পাশ দিয়ে বয়ে গেছে এটা। একসময় এই নদীতে ইলিশ মাছ পাওয়া যেত, এই নদীতে লঞ্চ চলতো। এখন তো কল্পনাই করা যায় না, ওখান দিয়ে গাড়ি চলে, ওখান দিয়ে রাস্তা হয়ে গেছে। না, আমরা তো এই নদীর নাম নিয়ে অনেক গল্প শুনেছি, কবিতাও শুনেছি এক সময়। ইছামতি নদীটা খুবই ইন্টারেস্টিং। এই নদীটা যেতে যেতে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের ওই নদীটা, ছোট নদী যেটা আমাদের ছোট নদী চলে বাঁকে, এটার সাথে যুক্ত হয়েছিল। আচ্ছা আচ্ছা, এগুলো যুক্ত হয়ে তারপরে বোধহয় এটা বড়াল নদীতে বোধহয় এটা এন্টার করেছে। না, আপনার জীবনের শৈশবটি আসলে দারুণ, একটি নদীর স্মৃতির সঙ্গে একেবারে সম্পৃক্ত। এবং আমরা প্রায় পাবনা শহরে আমার ছোটবেলা কেটেছে, কিন্তু আমরা জন্মলাভ করেছি কিন্তু সাঁথিয়া উপজেলায় সন্দাহ গ্রামে। জি জি। তো সেটাও একটা খুব ভাগ্যের ব্যাপার। সন্দাহ গ্রামটা একটা অত্যন্ত সুন্দর একটা গ্রাম, এখন আরও অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, কেমন করে যে অর্থনীতি পাল্টে গেল এটা আমি বুঝতে পারলাম না। ওই অঞ্চলটা ছিল খুবই দরিদ্র মানুষের আবাসস্থল, কিন্তু এখন দে আর ভেরি রিচ। এবং তারা, আপনি চিন্তাই করতে পারবেন না যে গ্রামীণ অর্থনীতিতে কি পরিবর্তন এসছে। অনেক অনেক আধুনিকায়ন এসেছে, পরিবর্তন। যারা গ্রামীণ অর্থনীতির সাথে সংযুক্ত না, তারা এটা হয়তো নাও বুঝতে পারেন। কিন্তু আমার এলাকায় আমি যেটা দেখলাম, তারা শুধুমাত্র ছোট্ট একটা পরিবর্তন করেছে তাদের এলাকাতে। সেটি কি? সেটি হলো ধান চাষের পরিবর্তে অন্য কিছু। আমাদের এলাকায় প্রচুর ধান হতো, আচ্ছা, এবং ধানের কোনো সময়ই কৃষক মূল্য পেতেন না, এবং মূল্য না পেয়ে না খেয়ে খেয়ে তারা একেবারে হতদরিদ্র হয়েছিল।
একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন যে কৃষি পণ্য তোমরা বেশি দামে কিনে খাওয়ার চেষ্টা করো, তা না হলে কৃষক মরে যাবে, এবং কৃষক মরে গেলে আমরা খেতে পাবো না। এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের বেলায় খুবই প্রযোজ্য। আমার এক কাজিন, তিনি আমার চেয়ে বয়সে একটু ছোট, বেসিক্যালি ইঞ্জিনিয়ার। তিনি একটি নতুন ধারা প্রবর্তন করলেন যে আমরা আর ধান চাষ করব না, আমরা মাছ চাষ করব। আচ্ছা, এই পরিবর্তনটি বিশেষ করে এই ধানের পরিবর্তে পরিবর্তনটি তাদের আর্থিক উন্নতির একেবারে শিখরে নিয়ে যায়। নিয়ে গেছে। এই পরিবর্তনটি আপনি অনেক হয়তো গ্রামের সাথে এখন সরাসরি এত সম্পৃক্ত নয়, কিন্তু নোটিস করেছেন, লক্ষ্য করেছেন। অফকোর্স, অফকোর্স, অফকোর্স। আপনি আমাদের ওই গ্রামগুলোতে গেলে আপনি কোনো কুঁড়ে ঘর দেখতে পাবেন না, কোনো আচ্ছা। একেবারে আপনি ঢাকা শহরে আমরা যে লাইফটা লিড করি, ওরা সেই লাইফই লিড করে, বরং আরও ফ্রিডম। আরো ফ্রিডম। আমরা যদি আপনার একেবারেই মানে শিক্ষা, ছোটবেলার যে শিক্ষার সূচনাটি হয়েছিল সেটি কোথায়, এবং পরবর্তীতে আসলে কিভাবে আজকের এই জায়গাটিতে এটা তো পৌঁছে একটা গেলেন? বিশাল বিশাল স্মৃতিচারণ হবে। আমি ছোটবেলাতে পাবনা শহরের আমাদের বাড়ির কাছাকাছি 1 কিলোমিটারের কম, হয়তো 500 মিটার হবে, এখানে একটা মিশন স্কুল ছিল, একটা মিশনারি অর্গানাইজেশন ছিল, এবং তাদের একটা মিশন স্কুল ছিল। সেই স্কুলটি এখনও আছে। ওই স্কুলটি ছিল সবচেয়ে পাওয়ারফুল একটা স্কুল। আচ্ছা। ওই স্কুলটাতে আমরা ছোটোবেলায় একটা ছাতা বাবা ফুটিয়ে দিতেন কিংবা মা ফুটিয়ে দিতেন, এটা মাথায় করে বই টই নিয়ে আসতে, ব্যাগও ছিল না বোধ হয়, আস্তে আস্তে আমরা যেতাম। তারপরে ছাতা তো আর বন্ধ করতে পারি না। তা আমার একজন শিক্ষয়িত্রী ছিলেন, আমাদের ক্লাস টিচার, তিনি এই ছাতাটা বন্ধ করতেন, মনে হয় সবারটাই বন্ধ করে দিতেন, আবার যাওয়ার সময় খুলেও দিতেন। তার মানে আমরা অতটা ছোট ছিলাম। তো খুবই মনে পড়ে যে আমরা গুটি গুটি করে হেঁটে হেঁটেই যেতাম। আমাদের কোনো গাড়িও ছিল না, কোনো ট্রান্সপোর্টেশনের জন্য কোনো ব্যস্ততাও ছিল না। আর সেই সময় পাবনা শহর খুবই নিরাপদ ছিল, সে কারণে বাবা মা কেয়ারও করতেন, বাচ্চারা সবাই মিলে একসাথে স্কুলে চলে যেত। তো এসব স্মৃতি অনেক চমৎকার স্মৃতি। শেষ পর্যন্ত আমি জেলা স্কুলে ভর্তি হলাম। এখন জেলা স্কুল থেকে তারপরে ওইটা পাশ করবার পরে আমি ভর্তি হলাম এডওয়ার্ড কলেজে। পাবনা এডওয়ার্ড কলেজ, এটি তো আসলে এখানকার বিখ্যাত। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়লাম। এটা চমৎকার একটা কলেজ আমি বলবো। সে কলেজে সত্যি সত্যি আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু বলতে গেলে স্মৃতি আছে, সেগুলো অসামান্য। আমি এই সময়ে আরও বেশি করে মনে পড়ে। জি, মানে আসলে এই পাবনা স্মৃতিটি আপনার মধ্যে এখনো আপনাকে খুব স্মৃতিকাতর করে, এবং আমি বিশ্বাস করি যে এটি হয়তো আরো দীর্ঘায়িত হবে। একই সঙ্গে মেডিকেল, এই যে কলেজে পড়ার যে ডাক্তার হওয়ার যে স্বপ্নটি, সেটি কি আপনার আজীবন লালিত স্বপ্ন, নাকি বাবা মার ইচ্ছায় অথবা কারো চাপে সেটি পড়ে হলো? এটা আমার পরিবারের খুব ইন্ডাকশন ছিল যে তুমি অন্তত পরিবারে একজন চিকিৎসক থাকা দরকার। আচ্ছা। তা আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেন? তো বলছি, বাবা এটা ইন্স্যুরেন্সের মতো, তুমি বুঝছো না? তুমি যদি ডাক্তার হও, তোমার ছত্রছায়া শুধু না, তোমার হাত ধরেই আমরা বহুদূর পর্যন্ত চিকিৎসার জন্যও যেতে পারবো। তো যেটা সাধারণভাবে কিন্তু খুব কঠিন হয়ে যায়, রাইট। তো এটা একটা খুব বড় ব্যাপার। তারপরে আমি যখন ভেতরে ঢুকলাম, চিকিৎসা বিজ্ঞানের ভেতরের দিকে, তখন সত্যি সত্যি আমার লেভেলটা চলে গেল হঠাৎ করে উপরে। আর তা বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমি ভালোই ছিলাম, অ্যাভারেজের চেয়ে ভালো, কিন্তু খুব ভালো না। কিন্তু ফাইনাল ইয়ারে আমার মনে হলো আমি একটা চিকিৎসা বিজ্ঞানের আত্মাধিকতার মধ্যে ঢুকে পড়তে পারলাম। ডেভিডসন নামে একটা বই ছিল, এটা হলো মেডিসিনের একটা বই। এই বইটা আমার কণ্ঠস্থ না, আত্মস্থ করা ছিল। ফলে আমার স্টাইল অফ অ্যান্সার দেখে আই ওয়াজ অ্যাওয়ার্ডেড রিওয়ার্ডিং মার্ক। ইয়েস, অনার্স মার্ক যেটা বলি আমরা। মেডিসিন অনার্স পাওয়া তো ভীষণ কঠিন ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন সেখান থেকে কি করে সার্জন হলেন, আমি সেটা বললাম। কোন মেডিকেল কলেজে? রাজশাহী মেডিকেল কলেজ। রাজশাহী মেডিকেল কলেজে ছিলাম, সেটি একেবারেই শিক্ষানগরী,
পাবনা থেকে রাজশাহী, হ্যাঁ সেটি। এবং আমার স্মৃতিচারণ হলো যে আমি নিজেও আসলে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র। ভেরি গুড। তো আমি আসলে যেটি বলতে চাই, তার রাজশাহী মেডিকেল কলেজ থেকে তার পরবর্তী ইউরোলজির দিকে, আপনি তো মেডিসিনের মানে খুবই এই তো দেখেন, ডেডিকেটেড এটা একজন একটা বিরাট স্টুডেন্ট ছিলেন, ব্যাপার, এইটা ডাক্তার ছিলেন। ট্রানজিশন। তো সেখান থেকে সার্জারির দিকে হঠাৎ টার্ন করলেন আমি কেন? যে মেডিসিন থেকে সার্জারিতে আসবো এটা আমার কল্পনার বাইরে। তার মানে আমার ট্রানজিশন প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ট্রানজিশন আছে। এক ধাপ থেকে আরেক ধাপ, আরেক ধাপ থেকে আরেক ধাপ সবারই থাকে, কিন্তু আমার বেলায় বোধহয় বেশিই হয়েছে। যেমন ধরুন, আমি যখন ধারণাই করলাম যে আমার জীবন বোধহয় মেডিসিন নিয়েই কাটবে, সেই সময় গভর্নমেন্টের পোস্টিং হলো আমার অ্যানেস্থেটিস্ট হিসাবে। আচ্ছা, এমন একটা হাসপাতালে যেখানে প্রফেসর পিবি রয় কাজ করেন। প্রফেসর পিবি রয় যেখানে কাজ করছিলেন, সেখানে আমি দেখে অবাক হলাম। যেদিন প্রথম জয়েন করলাম সেদিন স্যারের সঙ্গে দেখা হলো না, কিন্তু হাসপাতালটা ঘুরে টুরে দেখলাম। সেটা পাবনা সদর হসপিটাল, আচ্ছা, পাবনা জেনারেল হসপিটাল। তো সেখানে আমি দেখি প্রতিটা ওয়ার্ডে বিভিন্ন রকমের প্লাস্টিক সার্জারির খুবই জটিল কতকগুলো পদ্ধতিতে অপারেশন করা রোগী শুয়ে আছেন। সেই রোগীগুলোর মধ্যে কারো হয়তো কান নেই, কারো হয়তো নাকটা ঠিক করেছেন উনি, সেগুলো আবার ইয়ে করে রেখেছেন। তারপরে দেখা গেলো একটা বাচ্চার, এখনও মনে পড়ে, একটা হাত বার্নের পরিপ্রেক্ষিতে এটা কন্ট্রাকচার হয়ে এইরকম একটা বিকলাঙ্গ হয়ে গেছে। সেইটাকে ধাপে ধাপে উনি তৃতীয় ধাপে আছেন, সেইটা নিয়ে এইভাবে তাকে প্লাস্টার করে রেখেছে, এখান দিয়ে স্কিন টিউব ইত্যাদি ইত্যাদি। এগুলো আমি শুধু পড়েছি, কিন্তু এগুলো কখনোই মনোযোগ দিয়ে দেখিনি। কিন্তু এবার সত্যি সত্যি দেখে আমি মানে খুবই অনুপ্রাণিত ইমপ্রেসড হলেন। তো তারপরের দিন প্রফেসর পিবি রায়ের সঙ্গে দেখা, আমার জয়েনিং তিনি অ্যাকসেপ্ট করে বললেন যে তোমার অ্যানেস্থেশিয়া দিতে হবে না, অ্যানেস্থেশিয়া দেওয়ার আমার লোক আছে, তুমি আমার সাথে থাকবা এবং আমাকে শ্যাডো করবা। তো আমি খুব তাড়াতাড়ি প্রিন্সিপাল অফ সার্জারি এবং ফাইনেস্ট পসিবল প্লাস্টিক সার্জারির কনসেপ্টগুলো আমি আয়ত্ত করে ফেলতে পারলাম। জি জি, মানে এই জায়গাগুলো আপনি আপনাকে এটা আমাকে খুবই টানলো এবং মেডিসিন বিসর্জন দিয়ে আমি সার্জন হওয়ার পরিকল্পনা করলেন। আমরা আপনার জীবনের বাকি অন্যান্য গল্পগুলো শুনবো, সাফল্যের গল্পগুলো শুনবো। তার আগে আমি ভায়োলিনে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আপনার সামনে একটি, যেটিতে আমরা শুরু করেছিলাম, মানে এই যন্ত্রটির প্রতি কিভাবে ভালোবাসা তৈরি হলো, এই যে এটি জীবনের একটি অন্য একটি ধারা, অন্য একটি সত্তা, যেটি আপনাকে পরিস্ফুটিত করেছে বিভিন্নভাবে। এই শিল্পের জগতে আসলে কিভাবে পদার্পণ হলো, বিশেষ করে ভায়োলিনের সাথে কিভাবে সখ্যতা হলো আপনার? সবাই তো গান শুনে আনন্দ পান, আমি যন্ত্রসঙ্গীত শুনে আনন্দ পেতাম বেশি। কারণ আমার কাছে মনে হতো যে এটি একটা হিউম্যান ক্রিয়েশন। কণ্ঠসঙ্গীত এটা কিন্তু মানে উপরওয়ালা কিংবা আল্লাহ গড গিফটেড একটা যন্ত্র আমরা ব্যবহার করি, কিন্তু সেই যন্ত্রের মতো করে এই মানুষের তৈরি যন্ত্রটাকে মানুষটা গায়কী ঢঙ্গে সুর তোলা, এটা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ, সেটি আমার মনে হতো। এবং সেটি যে করা সম্ভব, এটা আমি ভাবতাম যে এটা যদি কখনো সুযোগ পাওয়া যায় তাহলে আমি করব। আচ্ছা, কিন্তু এটার জন্য তো একটু সাধনা করতে হয়েছে। রিটায়ার করলেন, আমি যখন রিটায়ার করলাম তখন আমি ভাবলাম যে রিটায়ারমেন্টের জীবনটাকে পরিপূর্ণ করার জন্য বোধহয় সঙ্গীতটা খুব ভালো হবে এবং যন্ত্রসঙ্গীত হলে খুব ভালো হয়। আচ্ছা, আমি এর মধ্যে একজন লোকের সাথে পরিচিত হয়ে খুব অনুপ্রাণিত বোধ করলাম। তিনি হলেন উস্তাদ মাহমুদুল হাসান। আচ্ছা, উস্তাদ মাহমুদুল হাসান সেই সময়ে তিনি বিশ্বভারতী থেকে ভায়োলিনের উপর মাস্টার্স করে তিনি বিভিন্ন জায়গাতে চাকরির চেষ্টা করছিলেন। একটা অনুষ্ঠানে তার সাথে পরিচয় হলো। আমি ভাবলাম যে তাকে আশ্রয় করে বোধহয় আমার সুবিধা হতে পারে। তাকে আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ করলাম যে আপনি ভায়োলিন বাজাবেন। মাই গুডনেস, তিনি সেই প্রোগ্রামে একেবারে আমাদের প্রায় 40-50 জন অতিথি ছিলেন, তাদেরকে মুগ্ধ করে ফেললেন একদম এই ভায়োলিনের জাদুময়ী সুরে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমার হাতে তো কিছু সময় থাকবে, আমি রিটায়ারমেন্টের পরে খুব শীঘ্রই আমি রিটায়ার করছি, আপনি হেল্প করতে পারেন কি না, আমি একটু শিখতেই চাই। তবে স্যার সানন্দে, আমার কোনো কাজ নেই, আমি আপনার সঙ্গেই থাকবো। তারপরে অবাক কাণ্ড, ইতিমধ্যে আমার 2-1 বই পাবলিশড হয়েছে।
তো এগুলো বিভিন্ন আলাপচারিতাতে উস্তাদ গানও শেখান, আবার এসবগুলোও শোনেন। তা আমি এক পর্যায়ে তাকে বললাম যে ওয়াই নট ইউর রাইট এ বুক অন ভায়োলিন। আচ্ছা, তখন উনি অনুপ্রাণিত হয়ে 2টা বই লিখলেন। এই ভায়োলিনের 2টা বই উপরে? কিন্তু এখনো মার্কেটে আছে। আচ্ছা, উস্তাদ মাহমুদুল হাসান, ওকে। উনি আমার সাথে এখনো যুক্ত আছেন। আই রিমেন সো গ্রেটফুল। আমি বাকি গল্পগুলো শুনবো, গুরুকে নমস্কার, আমার সালাম। বাকিগুলো শুনবো গল্পগুলো, কিন্তু তার আগে আপনার ভায়োলিনের সুরে আমরা একটু মোহিত হতে চাই খুব। যদি কোনো একটি সুর আমাদেরকে একটু আপনি আচ্ছা, আমাদেরকে আমি শোনান। ভৈরবী ঠাটটা একটু বাজাই। জি জি, সেই অবশ্যই। ঠাটে অনেক সঙ্গীত আছে, তার মধ্যে আমি অপার হয়ে বসে বসে আছি। এই লালনের এই গানটা তো খুবই মজার একটা গান, এবং শেষ বয়সের মানুষের, আমাদের মতো মানুষ যারা, তারা হয়তো পছন্দ করবেন। আধুনিক যুগের যারা সুর সঙ্গীতের সাথে যুক্ত তারা খুব পছন্দ করবেন, আমরা কিন্তু তাহলে তারা না, অন্যেরা নাও করতে পারেন। দারুণ, এইটা ভীষণ আধ্যাত্মিক একটি গান। আমরা একটু শুনি তাহলে। জি। দারুণ। জি, দারুণ। অসাধারণ স্যার। দারুণ হলো স্যার। আমরা আপনার সুরে আসলে আমি ভীষণভাবে মোহিত হলাম। নিশ্চয়ই আমাদের দর্শকরাও। একটু বিষয় আপনার কাছে জানতে চাই, আপনার সঙ্গীত, বিশেষ করে যন্ত্রের প্রতি ভালোবাসা দেখেছি, একই সঙ্গে আপনার মেডিসিনের থেকে হঠাৎ সার্জারির প্রতি ভালোবাসাও আমরা দেখেছি। যে জায়গাটিতে ভালোবাসা তৈরি হচ্ছে, আপনি সেই জায়গাটিতে একেবারে বিলীন হয়ে যাচ্ছেন। তো একই সঙ্গে সার্জারির পরবর্তীতে ইউরোলজির ক্ষেত্রে আপনি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন তৈরি করেছেন আমাদের দেশের প্রেক্ষাপটে, এবং ইউরো অনকোলজির মতো এবং অনেকগুলো ব্রাঞ্চ সাবজেক্টের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভূমিকা রয়েছে। আমি জানতে চাই ইউরোলজির এই যাত্রাটি এবং বিশেষ করে আপনার কর্মজীবনের যাত্রাটি আসলে কিভাবে সমৃদ্ধ করেছে আপনার এই স্বপ্নকে, চিন্তাকে। আমি যখন ইন্টার্নিতে আপনি তো জানেন যে বিভিন্ন সাবজেক্টগুলোতে ডিউটি করতে হয়। আমার সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল যেদিন প্রস্টেট অপারেশন থাকতো। প্রফেসর গোলাম মোল্লা স্যার, প্রফেসর, তারা সবাই প্রয়াত, কিন্তু তাদের সময় যে টেকনোলজি ছিল তাতে সেইভাবে প্রস্টেট অপারেশন করতে যে রক্তের বন্যা বয়ে যেত, ওইটা দেখে আমি সত্যি সত্যি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম যে কখনোই আমি সার্জারি করব না। ইউরোলজিতে এসে আমি সেই জিনিসটি অ্যাড্রেস করতে পারলাম, এবং সত্যি সত্যি আমাদের হাত ধরেই এই বিশাল কঠিন অপারেশনটা আমাদের সময়ে, এটা কিন্তু আমরা প্রযুক্তির ভিত্তিতে আমরা কিন্তু এটাকে সহজ করে ফেললাম। ইন্টারন্যাশনাল যে সমস্ত ভালো ভালো ইউরোলজিক্যাল সেন্টার আছে সেসবগুলোতে যাওয়ার সুযোগ হলো। সেই সুযোগটা সরকারই আমাদের করে দিয়েছিলেন। WHO একটা ফেলোশিপে আমি ইনস্টিটিউট অফ ইউরোলজি লন্ডনে, সেটা ছিল ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, সেটা লন্ডন ইউনিভার্সিটির একটা প্রতিষ্ঠান। সেখানে আমি 2 বছর অধ্যয়ন করার সুযোগ পেলাম, এবং তাতে করে আমার মেধা যাই থাক না কেন, আমি প্রযুক্তি যে সমস্তগুলো আমি পেলাম, অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি কিন্তু সেখানে থেকে যাইনি। আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত প্রযুক্তিগুলো ট্রান্সফার করা ইমিডিয়েটলি দরকার এই দেশের জন্য, এবং তাতে আমার যা ধারণা, আমি খুবই সফল হয়েছি। আপনি এই প্রস্টেটের কথা বললেন, টিউআরপির কথা বললেন, এগুলো ছাড়াও আরও ইউরোলজির অনেক ক্ষেত্রে আমরা যে সমস্ত প্রযুক্তিগুলো নিয়ে আসতে পারলাম। আমার সঙ্গে আরেকজন ছিলেন অধ্যাপক মেজর জেনারেল হারুন। আচ্ছা,
আমরা দুজনে তখন ফটোগ্রাফির আলাপ করতাম, ফটোগ্রাফিতে আমার দারুণ ইন্টারেস্ট ছিল, ফটোগ্রাফির প্রচুর বইপত্র পড়াশোনা করতাম এবং সমস্ত লেকচারগুলো আমি সেই সময়ে আমি পাওয়ার পয়েন্টে করতাম, যেটা অন্য কেউ করতেন না। পাওয়ার পয়েন্টে করতে যেয়ে খুব ভালো ক্যামেরা থাকতে হতো এবং তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম ছাড়া আর কিছু ছিল না। আর একটা ছিল স্লাইড ফিল্ম, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই, কিন্তু আমরা নিজেরা ডেভেলপ করতাম। তো এইসব করে আমরা লেকচার তৈরি করতাম। তার মানে একটা লেকচার তৈরি করতে গেলে সত্যি সত্যি আমরা যথেষ্ট সময় নিতাম। এটা সবাই যে করতেন তা না, যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড তাদের জন্য কাজটা সহজ ছিল। আর তারপরেও দু একজন প্রফেশনাল ছিলেন, যেমন বার্ডেম হসপিটালে একজন ফটোগ্রাফার ছিল, উনি আউট অফ দ্য ওয়ার্ক এই কাজগুলো করে দিতেন বেশ দামি খরচের বিনিময়ে। তো আমরা যে প্রযুক্তিগুলো নিয়ে আসলাম, জেনারেল হারুনও ফিরে আসলেন দেশে, আমিও ফিরে আসলাম। এই দুজনের, ও ছিল আর্মি হসপিটালে, আর্মিতে এটা বিষয়গুলো যা শিখে এসছেন সেগুলো প্রয়োগের প্রতিবন্ধকতাও ছিল, আবার সুযোগও ছিল। আর আমরা সিভিল সার্ভিসে আমি এসে যেটা আমি করতে পারলাম আমাদের ইনস্টিটিউটে, অর্থাৎ আইপিজিএমআরে, অনেক ধারাটা বদলানো সম্ভব হলো। তো মানুষ তো সহজে নতুন কথা শুনতে চান না, কিংবা রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, এটা আমি জানতাম। এটা আমার যারা মেন্টর ছিলেন তারা বলতেন যে দেশে যে আস্তে 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 করবা, হঠাৎ করে কোনো বড় পরিবর্তন কিন্তু করতে গেলে তুমি বিপদে পড়বা। এটা আমি আগে বুঝি নাই, কিন্তু তাদের কথা যে খুবই শুরু করলেন এটা আমি বুঝলাম। তো তাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে অনুরোধ করেই বলতে গেলে এই সমস্ত নতুন নতুন প্রযুক্তিগুলো যেটুকু আমি পারি, যেটুকু আমি শিখে এসেছি, সেগুলো এই অ্যাভেলেবল সার্কামস্ট্যান্সেসে আমি আস্তে আস্তে প্রয়োগ করতে শুরু করলাম এবং এতে ফল পাওয়া গেল দারুণ। এবং এই যে প্রস্টেটের অপারেশনটার কথা বলছিলাম, যেটা রক্তের বন্যা বয়ে যেত, সেই প্রযুক্তিটি আমাদের এখানে ছিল মানে আমি বলছি যে সে সমস্ত ইনস্ট্রুমেন্টের কোম্পানির এজেন্ট কিন্তু আমাদের দেশে ছিল। ব্যবসায়ীরা আমাদের চেয়ে অনেক বেশি অগ্রগামী কিন্তু চিন্তা ভাবনায়, তারা কিন্তু তাদেরকে যখনই বললাম তখন বললো যে আপনাদের এটা লাগবে তো বলেন না, আমি নিয়ে এসে দিচ্ছি। ওরা যে কত হেল্প করছে চিন্তা করা যায় না। ওরা টাকাও নেয়নি, ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করে দিয়েছে, অথবা ডেমো মেশিন একটা দিয়ে দিয়েছে, তারপরে আমরা কাজ করলাম। তো এইভাবে আমাদের কিছু অভিজ্ঞতাও বাড়লো, অ্যাট দ্য সেম টাইম এই প্রযুক্তির চাহিদাও বৃদ্ধি পেল। ফলে ইউরোলজি কিন্তু অনেক বাধা বিপত্তি অতিক্রম করে একেবারে শীর্ষ পর্যায়ে চলে গেছে। তার কারণ অনেকগুলো টেকনোলজি, প্রস্টেটের কথা বললাম, তারপরে স্টোনের কথা বলতে হয়। স্টোন অপারেশন ছাড়া, ওপেন অপারেশন ছাড়া স্টোন রিমুভালের কোনো বুদ্ধি ছিল না। এখন ওপেন অপারেশন একটা রোগীরও করার দরকার হয় না। সব স্টোন অপারেশনগুলোই কিন্তু প্রযুক্তির মাধ্যমে হয় ছিদ্র করে কিংবা প্রস্রাবের রাস্তার ভেতর দিয়ে এটা করা যায়। এখানে লেজার ব্যবহার করা হয়, এখানে আধুনিকতম প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে। তারপরে ধরুন সেক্সুয়াল মেডিসিন, এই জিনিসটা ছিল, সেক্সুয়াল মেডিসিনের ব্যাপারটা ছিল একেবারেই আমাদের গ্রাম্য চিকিৎসকদের হাতে, তারাই ডমিনেট করতেন। এমনকি গভর্নমেন্টও বাধ্য হয়ে আয়ুর্বেদী এবং অন্য অন্য চিকিৎসালয়গুলো কিন্তু এস্টাবলিশ করেছিলেন সেই সময়, খেয়াল করে দেখেন। কিন্তু এখন যখন আমরা এই আধুনিক প্রযুক্তি সেক্সুয়াল মেডিসিনে যেটা আছে, সলিউশন টু অলমোস্ট অল প্রবলেম, বাচ্চা হচ্ছে না তার জন্য তো ইনফার্টিলিটি ইজ এ ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট। মেল ইনফার্টিলিটি ইজ এ ডোমেইন অফ ইউরোলজিস্ট। তো সেটা আমরা তৈরি করতে পেরেছি। ইরেকটাইল ডিসফাংশন অ্যান্ড সেক্সুয়াল ডিসফাংশন, এইখানে আমাদের একটা সোসাইটি তৈরি করেছি আমরা। সেই সোসাইটিতে আমরা যুক্ত করেছি যারা ইউরোলজিস্ট, তারা তো বটেই, তার সাথে সাইকিয়াট্রিস্ট, তারপরে গাইনোকোলজিস্ট, তারপরে ফিজিশিয়ান, তারপরে ডার্মাটোলজিস্ট, তারপরে আদার যারা আসতে চান, সবাইকে এন্ট্রি দেওয়ার ফলে এবং এডুকেশন দেওয়ার ফলে এত ডিমান্ড বাড়লো আমাদের ফিজিশিয়ানদের মধ্যে, যে আমরা একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে ইন্টারন্যাশনাল সেক্সুয়াল সোসাইটির
কোলাবোরেশনের মাধ্যমে এটি আমেরিকায় অবস্থিত। আমেরিকায় তো তাদের মাধ্যমে আমরা একটা স্কুল তৈরি করতে পারি। এই স্কুলটি হলো সাসাম স্কুল, সাউথ এশিয়ান স্কুল ফর সেক্সুয়াল মেডিসিন। তো সারা পৃথিবীতে 2টা সেক্সুয়াল মেডিসিনের স্কুল আছে। একটা হলো আমেরিকাতে, এই জায়গাটা আমি ভুলে গেলাম এক্স্যাক্টলি, মনে আসলে পরে বলছি। আরেকটি হলো বাংলাদেশে। এবং অল্প কদিন আগে প্রায় 50 জন শিক্ষার্থী 3rd ব্যাচে তাদের সার্টিফিকেট সেরিমনি আমরা খুব সুন্দর করে পালন করলাম। তো এই সবগুলো কিন্তু ঘটতো না যদি আমি এবং হারুন, জেনারেল হারুন যদি বিদেশেই থেকে যেতাম। অবশ্যই আপনারা দেশে আসার কারণেই আসলে ইনফ্যাক্ট আমরা সরকারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমি তো ছিলামই, জেনারেল হারুনও ছিল। আমাকে সাইন করতে হয়েছে যে তুমি এই প্রশিক্ষণ শেষে তুমি দেশে ফিরে এসে তুমি দেশে কাজ করবা, যেখানে কাজ করছিলে সেখানেই কাজ করবা, এবং আমাকে সাইন করতে হয়েছে। তা আমি সেটা ভুলিনি। এটা যদি সাইন নাও করতাম তাও আমি ফিরে আসতাম বলেই মনে করি একেবারেই। এবং এই যে ইউরো অনকোলজি, বিশেষ করে আমরা জানি যে প্রোস্টেট ক্যান্সার এবং অন্যান্য জায়গাগুলোতে একটি সময় অবধারিতভাবে দেখা যাচ্ছে তার জীবনের মাত্রাটি বা কমে যেত। এটা থেকে কিভাবে আসলে এটা আরেকটা গল্প। আমি দীর্ঘদিন কাজ করার পরে ইউরোলজিস্ট হিসাবে আমাদের বিএসএমএমইতেই, সেই 1988 সালে আমি বিএসএমএমইতে এসেছি। তারপরে যুদ্ধ করে করে এত দূর পর্যন্ত আসার পরে একটা পর্যায়ে আমার স্ত্রী, প্রয়াত স্ত্রী খুরশিদ জাহান মাওলা, উনি কিন্তু অসাধারণ একজন গাইনোকোলজিস্ট ছিলেন, যিনি গাইনি অঙ্কোলজিস্টই করতেন। এবং এই দেশে গাইনি অঙ্কোলজিস্ট যারা প্রথম দিকে মানে বলতে গেলে ইন্ট্রোডিউস করেছেন, তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আছেন। আমি যখন ইউকেতে, তখন উনিও ছিলেন, এবং তাকে আমি একটা সুযোগ করে দিতে পেরেছিলাম যে রয়্যাল লন্ডন হসপিটালে ডেভিড ওরামের তত্ত্বাবধানে গাইনি অঙ্কোলজিটা উনি দীর্ঘদিন যাতে একটা ট্রেনিং পান, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করার ফলে এটা সম্ভব হয়েছিল। তারপরে আমার স্ত্রী যখন প্রশিক্ষণ নেন, তারপরে যখন দেশে ফিরে যান, তখন তার কোনো জায়গাই হয় না। তারা বলছেন যে ক্যান্সার সার্ভিক্সের ব্যাপারটা, এটা গাইনোকোলজিস্টের কিছু করার নেই, অথবা এরকমই একটা বিষয় ছিল। তখন গাইনোকোলজিস্টরা এত ব্যস্ত ছিলেন অবস্টেটিক্স কেয়ার নিয়ে এবং অন্য অন্য সাধারণ প্রবলেম নিয়ে, এই বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন বিধায় তারা এটা খুব একটা গুরুত্ব দিতেন না। ফলে রোগীরা হয় বিদেশে যেতেন, না হলে রেডিয়েশন নিতেন, এবং তারপরে তার কমপ্লিকেশনের কোনো অ্যান্সার ছিল না। এবং কেউ কেউ হয়তো বিনা চিকিৎসাতেই পৃথিবী থেকে বিদায় নিতেন। তো তিনি আমাকে প্রভাবিত করলেন যে সালাম, তুমি তো ইউরোলজি তো এস্টাবলিশ করলে, সব জায়গায় তো ভালোই হচ্ছে, সবাই তো ভালোই করছে, তোমার ছাত্ররা তো অনেক তোমার চেয়েও কম গুরুত্বপূর্ণ এখন না, তো তুমি এখন এই ইউরোলজিক্যাল অঙ্কোলজিক্যাল কেসগুলো একটু দেখো না। তো এটা ছাড়া প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই সমস্ত কথা শুনে তারপরে আমাকে ঘুমাতে হতো। যাই হোক, আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রফেসর করিম খুবই স্বনামধন্য একজন অঙ্কোলজিস্ট। তিনি কেমন করে আমাকে খুব পছন্দ করলেন, পছন্দ করতেনও, এবং আত্মীয়তার চেয়েও বেশি সূত্রে তার সাথে সম্পর্কিত হলাম। তিনি আমাকে বললেন যে সালাম, তুমি সব ছেড়ে দাও, শুধু ইউরো অঙ্কোলজিটা করো। ইউ ট্রাই টু সেভ দ্য পেশেন্ট অফ দ্য লাইফ। কিডনি ক্যান্সারের লোকে মারা যাচ্ছে, ব্লাডার ক্যান্সারের লোকে মারা যাচ্ছে, প্রস্টেট ক্যান্সারে একেবারে অকালের লোকে ঝরে যাচ্ছে, এগুলো সব কন্ট্রোল করা সম্ভব, এবং সব খুব ভালো চিকিৎসা দিয়ে ইউরোলজিস্টরা ঠিক করে, অন্য দেশে করে, তুমি কেন পারবা না, কিংবা তোমরা কেন পারবা না। এই দুইটা জায়গা থেকে আমি অনুপ্রাণিত হয়ে শেষ পর্যন্ত ইউরো অঙ্কোলজিতে আমি স্থিতি নিলাম। এবং তারপরে আমি দেখলাম যে প্রস্টেট ক্যান্সার ইনসিডেন্স আমরা মাপতে পারি না, কিন্তু প্রিভ্যালেন্স দেখে আমি দেখি যে প্রত্যেক ঘরে ঘরে প্রস্টেট ক্যান্সার থাকার সম্ভাবনা বেশি, এবং এটা ফ্যামিলিয়াল একটা ডিজিজ।
এবং এটা চিকিৎসা করতে গেলে শুধু সাধারণ অস্ত্রোপচার করলেই হয় না, বিয়ন্ড দ্যাট দেয়ার আর মেনি থিংস, বিফোর দ্যাট দেয়ার আর মেনি থিংস। একেবারেই। আমরা ঈদের আনন্দে আছি, আমরা কিছু আনন্দের বার্তা দিই। এই ঈদ আসলে কেমন করে কাটে, এখনকার ঈদ কেমন করে কাটে? ভায়োলিন নিয়ে। খুবই দারুণ আসলে। নিশ্চয়ই ভায়োলিন আপনার একেবারে নিত্য সঙ্গী আমার কাছে যেটা মনে হচ্ছে। সকল কাজের মাঝে তো রয়েছেই, কাজের মাঝে এটি আপনাকে যে কথাটা বলা হয়নি আপনাকে এতক্ষণ, সেটি হলো আমার স্ত্রী কিন্তু প্রয়াত হয়েছেন গত কোভিডে। আচ্ছা। 2022 সালে তিনি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্ট্রোকে আক্রান্ত হন, কোভিডে আক্রান্ত হন এবং তাকে কোনোভাবেই আর রক্ষা করা গেল না। 2022 সালের 15ই মে তিনি ইন্তেকাল করেন। এখন তিনি ইন্তেকাল করার পরে আমার কাছে এখন দুইটা অবলম্বন হয়েছে, তিনটা। একটা আমার গ্র্যান্ডসন, হি ইজ এ পার্ট অফ মাই হার্ট, ভায়োলিন ইজ এ পার্ট অফ মাই লাইফ, অ্যান্ড অলসো নতুন একটা যুক্ত করেছি, সেটি হলো ফ্লুট, বাঁশি। সেইখানে রপ্ত করা যথেষ্ট চেষ্টা চলছে, যথেষ্ট কঠিন, কিন্তু এটা করা সম্ভব। আপনি আসলে একদম মানে এই যে আফটার রিটায়ারমেন্ট লাইফ, এই সময় এসে যে এই কঠিন কঠিন বাদ্যযন্ত্রগুলোকে নিয়ন্ত্রণে আনা যায়, আমার মনে হয় এটি ভীষণ অনুপ্রেরণাদায়ক। যারা আসলে চিন্তা করেছেন কিন্তু শুরু করেননি, তাদের শুরু করার ক্ষেত্রে সেটি একটি চেষ্টা হিসেবে থাকবে, মাইলফলক হিসেবে থাকবে। আমরা একেবারে শেষ পর্যায়ে সবাইকে ঈদের আনন্দের সাথে আবারও যুক্ত করতে চাই এবং আপনার কাছ থেকে ভায়োলিনের সুরেই আজকে বিদায় নিতে চাই। তার আগে আর একটা কথা বলি, আমরা অবসর সময়ের কথা জিজ্ঞেস করছিলেন। আমার অবসর সময়ে বেশিরভাগ সময়ই কাটে হলো, যদি অবসর সময়টা ভাগ করা যায় তাহলে একাডেমিক কাজেই কাটে। একাডেমিক কাজের মধ্যে একটা হলো রাইটিং বুকস। আমি গত 2 মাস ধরে 2টা বই আমি রেডি করে ফেলেছি। সেটি হলো প্রস্টেট ক্যান্সারের উপরে। সেই বইটি সম্ভবত ঈদের আগেই পাবলিশ হবে, 2টা বই প্রস্টেট ক্যান্সারের উপরে। এছাড়া এর আগে কিন্তু আমার অনেকগুলো বই পাবলিশ করা আছে, একটা টেক্সট বইও আছে। ওয়ার্ল্ড মার্কেটে এটা কিন্তু বহুল প্রচলিত। এবং আপনার অসংখ্য ছাত্র যারা রয়েছে, শুভানুধ্যায়ী যারা রয়েছে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো থেকে তারা অনেক বেশি উপকৃত হবে এবং আপনার এই যে জ্ঞানের যেটি অর্জন করেছেন সেটি পরবর্তী প্রজন্মের দিকেও আসবে। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভায়োলিনের সুরে সুরে আমরা শেষ করব এবং কি শুনতে চান আপনার ইচ্ছাই করা যায় কিনা আমি জানি না। আচ্ছা, তার আগে আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে প্রফেসর ডক্টর এম.এস. সালাম, তার কাছ থেকে শুধুমাত্র চিকিৎসা জীবনের গল্পই নয়, নতুন একটি বিষয় ইউরো অনকোলজির মতো জিনিসটি প্রতিষ্ঠা করার বিষয় নয়, অসংখ্য মানুষের জীবন রক্ষা করার বিষয় নয়, একই সঙ্গে জীবনের যে আরও অন্যগুলো সত্তা রয়েছে, অন্যগুলো ধারা রয়েছে এবং কর্মজীবনের বাইরেও যে আরও অনেক জীবন মানুষকে সমৃদ্ধ করতে পারে, তারই অংশ শুনলাম, তারই গল্প শুনলাম। ছোটোবেলার ঈদের গল্প শুনলাম, নদীর গল্প শুনলাম, একই সঙ্গে স্বপ্নের কথা শুনলাম। বাংলাদেশে ইউরোলজিকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি সর্বদা চেষ্টা করে আসছেন এবং এখনও চেষ্টা করছেন। আমরা তার ভায়োলিনের শব্দে আমরা আজকে শেষ করব। আপনাদেরকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার।